আওয়ামী লীগ এখন আর কোনো বাংলাদেশি দল নয়, এটা একটি ভারতীয় গুপ্ত সংগঠন। এবং গুপ্ত সংগঠন এই কারণে বললাম যে যারা গত 15 বছর ধরে ক্ষমতায় থেকে ভারতীয় পারপাস সার্ভ করেছে এবং প্রবল জনরোষের কারণে তারা শেষ পর্যন্ত ভারতে পালিয়ে যেতে বাধ্য হয়েছে, সেই ভারতেও তারা একটি পার্টি অফিস প্রকাশ্যে খুলতে পারে না, গোপনে খুলতে হয়। এবং ভারতীয় দল এই কারণে বললাম যে যেই দলের প্রায় আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আজকের গুরুত্বপূর্ণ নিউজ ভিডিওতে আপনাকে স্বাগতম। প্রিয় দর্শক, বর্তমানে বাংলাদেশের পরিস্থিতি এবং রাজনৈতিক শৃঙ্খলা কি, তাই আলোকে আপনার সামনে একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে হাজির হয়েছি। আপনারা সেই ভিডিও দেখলে বুঝতে পারেন বর্তমান বাংলাদেশের পরিস্থিতি কি অবস্থা। চলুন আমরা সেই ভিডিওটি দেখে আসি। আওয়ামী লীগ এখন আর কোনো বাংলাদেশি দল নয়, এটা একটি ভারতীয় গুপ্ত সংগঠন। এবং গুপ্ত সংগঠন এই কারণে বললাম যে যারা গত 15 বছর ধরে ক্ষমতায় থেকে ভারতীয় পারপাস সার্ভ করেছে এবং প্রবল জনরোষের কারণে তারা শেষ পর্যন্ত ভারতে পালিয়ে যেতে বাধ্য হয়েছে, সেই ভারতেও তারা একটি পার্টি অফিস প্রকাশ্যে খুলতে পারে না, গোপনে খুলতে হয়। এবং ভারতীয় দল এই কারণে বললাম যে যেই দলের প্রায় প্রধান নেতা থেকে শুরু করে সব নেতা ভারতে পলাতক, নেতাকর্মী সবাই ভারতে পলাতক, তো এটা তো ভারতীয় দলই। এবং তারা একটা পার্টি অফিস খুলেছে, সেটাও ভারতে। সুতরাং এটাকে আমরা একটি সর্বভারতীয় দল বলতেই পারি। তো আজকে একটা কঠিন খবর ফাঁস করেছে বিবিসি বাংলা এবং পরে অন্যান্য মিডিয়াগুলোও কপি করেছে। আমি যদি একটু পড়ে শোনাই, সেটা হচ্ছে যে কলকাতায় পার্টি অফিস খুলেছে আওয়ামী লীগ। ছাত্র জনতার ক্ষোভের বিস্ফোরণে গত বছরের 5ই আগস্ট তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার পালিয়ে যাওয়া মধ্য দিয়ে আওয়ামী লীগের 15.5 বছরের ফ্যাসিবাদী শাসন ব্যবস্থার অবসান ঘটে। এবং এরপর দলটি নেতাকর্মীরা পালিয়ে প্রতিবেশী দেশ ভারতে আশ্রয় নেয় এবং সেখানে তারা শুধু নিরাপদে অবস্থানই করতেছেন না, খুলছেন দলীয় কার্যালয়ও। এতে বলা হয় যে কলকাতার লাগোয়া একটি উপনগরীর ব্যস্ততম এলাকায় একটি বাণিজ্যিক কমপ্লেক্সে খোলা হয়েছে সেই কার্যালয়। সেখানে নিয়মিতই ভিড় করেন আওয়ামী লীগ এবং এর সহযোগী সংগঠনগুলোর শীর্ষ ও মধ্যম স্তরের নেতারা। প্রতিবেদনে আরও বলা হয় যে 2024 সালের 5ই আগস্ট শেখ হাসিনা বাংলাদেশ ছাড়ার কয়েক মাসে আওয়ামী লীগ নেতাকর্মীদের মধ্যে যারা ভারতে অবস্থান করতেছেন তাদের মধ্যে তারা নিজেরা ছোটোখাটো বৈঠক বা দলীয় দপ্তরের কাজকর্ম চালাতেন নিজেদের বাসাবাড়িতেই। আর বড় বড় বৈঠকগুলো হতো কোনো রেস্টুরেন্ট বা ব্যাংকোয়েট হল ভাড়া করে। সে কারণেই একটি নির্দিষ্ট পার্টি অফিসের দরকার ছিল বলে জানান আওয়ামী লীগের পলাতক নেতারা। তো কীরকম সেই পার্টি অফিস? একটি বাণিজ্যিক ভবনের 8 তলায় লিফট দিয়ে উঠে বাঁদিকে গেলেই সারি সারি বাণিজ্যিক প্রতিষ্ঠানের কার্যালয়। এস্টে করিডোরের 2 দিকেই হালকা বাদামি রঙের একের পর এক দরজা, এগুলো অফিসের দরজা আর কি। তার মধ্যে একটি হচ্ছে আওয়ামী লীগের পার্টি অফিস। শুধু বাইরে কেন 500 বা 600 স্কোয়ার ফুটের ঘরটিতে উকি মারলেও কেউই বুঝতে পারবেন না যে এই ঘরটিতে কোনোভাবে আওয়ামী লীগ জড়িত আছে। সেখানে নেই কোনো সাইনবোর্ড, শেখ হাসিনা শেখ মুজিবের কোনো ছবিই নেই। তো লীগের এক নেতা বলেন যে বঙ্গবন্ধু বা নেত্রীর কোনো ছবি সাইনবোর্ড আমরা ইচ্ছে করেই রাখিনি, খুব সচেতনভাবেই। আমরা চাইনি যে এই ঘরটার পরিচয় প্রকাশিত হোক। এমনকি একটা দলীয় দপ্তরে যেসব ফাইলপত্র থাকে সেই সব ফাইলও এখানে রাখা হয় না। এখানে শুধু নিয়মিত দেখা সাক্ষাৎ, বৈঠক ইত্যাদির জন্য একটা ঘর দরকার ছিল, এটা পাওয়া গেছে। এখন এইটা কি আমরা পার্টি অফিস বলি, কিন্তু আদতে আসলে এটা একটা বাণিজ্যিক অফিস। আগে যে সংস্থা কাজ করতো এখানে তাদেরই রেখে যাওয়া চেয়ার টেবিল সবই আমরা ব্যবহার করি। তিনি আরও বলেন যে 30-35 জনের একটা বৈঠক এই দপ্তরেই হয়ে যায়, একটু চাপাচাপি করে বসতে হয় আর কি। ছোটোখাটো বৈঠক আমরা বিভিন্ন নেতাদের বাসাবাড়িতে এগুলো করি। তবে বড় বড় বৈঠকগুলো যেখানে 100-2 নেতাকর্মী হাজির হওয়ার কথা থাকে, সেসব বৈঠকের জন্য আমরা ব্যাংকোয়েট হল বা কোনো রেস্টুরেন্টের একটা অংশ আমরা ভাড়া নিয়ে এটা করে থাকি। এখন প্রশ্ন হচ্ছে যে কারা যাতায়াত করেন সেই পার্টি অফিসে? গত বছরের 5ই আগস্টের পর বাংলাদেশ ছেড়ে ভারতে চলে আসা আওয়ামী লীগ এবং সহযোগী সংগঠনগুলোর অনেক শীর্ষ নেতা এবং প্রাক্তন মন্ত্রীরা কলকাতা বা আশেপাশের অঞ্চলে বাসা ভাড়া নিয়ে থাকছেন। এর বাইরে বিভিন্ন পেশাজীবী, সরকারি কর্মচারী, পুলিশ কর্মকর্তা এবং এমনকি সেনা কর্মকর্তারাও চলে এসেছেন ভারতে, যারা দুর্নীতিবাদ ছিলেন আর কি। মাস 6 আগে আওয়ামী লীগের সূত্রগুলো জানিয়েছিল যে অন্তত 70 জন এমপি, আওয়ামী লীগের বিভিন্ন জেলার সভাপতি সম্পাদক, উপজেলা পরিষদের চেয়ারম্যান, মেয়র সহ
শীর্ষ নেতৃত্বের প্রায় 200 জন কলকাতা এবং তার তৎসংলগ্ন অঞ্চলে থাকছেন। এদের কেউ সপরিবারে থাকছেন, কেউ বা কোথাও একসঙ্গে মিলে ফ্ল্যাট ভাড়া নিয়েছেন, কারো পরিবার মাঝে মাঝে বাংলাদেশ থেকে এসেও কিছুদিন কাটিয়ে যান। লীগের এক নেতা বলেন যে এখন যে সংখ্যাটা খুব বেশি বেড়েছে তা নয়, বর্তমানে দ্বাদশ সংসদের 80 জনের মতো এমপি, সাবেক এমপি, এমনকি তারা আগেও সংসদ সদস্য ছিলেন এমন 10-12 জন নেতা আছেন এখানে। আবার এমনও কয়েকজন আছেন যারা কলকাতায় এসে আমেরিকা, কানাডা, অস্ট্রেলিয়া বা অন্য দেশে চলে গিয়েছেন এবং এই নেতারা থাকেন কলকাতার আশেপাশে। কলকাতা বা পার্শ্ববর্তী অঞ্চলে আওয়ামী লীগের যে শীর্ষ পর্যায়ে নেতারা বাস করতেছেন তারা প্রায় সবাই এই পার্টি অফিসে যাতায়াত করেন। এবং লীগের নেতা বলেন যে তবে অফিস খোলার নির্দিষ্ট কোনো সময় নেই, যে কোনো প্রয়োজনে যে কোনো সময় নেতারা আসেন চলে যান। আবার সবাই যে রোজই আসেন এমনই না, কেউ কেউ আসেন, কেউ কেউ সপ্তাহে একদিন, কেউ কেউ আবার 2 দিনে একদিন। আসলে প্রয়োজন ছিল যেটা নির্দিষ্ট জায়গা গড়ে তোলা, সেজন্যই এই পার্টি অফিসটা করেছি। তো আওয়ামী লীগের এই নতুন পার্টি অফিসের ব্যাপারে ওই বাণিজ্যিক পরিসরে যাতায়াত করা মানুষ, মানে সাধারণ মানুষ কিছুই জানেন না। দলেরও কোনো স্তরের নেতাকর্মীরা এই অফিসটার ব্যাপারে ঠিক কতটা জানেন তাও জানা যায়নি। কিন্তু এটা নিশ্চিতভাবে বলা যায় যে ভারতীয় গোয়েন্দারা এই অফিসের ব্যাপারে জানেন এবং ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের শীর্ষ স্তরের অনুমোদন ছাড়া আরেকটা দেশের একটি রাজনৈতিক দলের দলীয় অফিস থেকে আওয়ামী লীগের কার্যক্রম চলে এটা কিছুতেই হতে পারত না। সুতরাং এই যে 22 এপ্রিল শেখ হাসিনা একটা মিটিং করেছেন, শেখ হাসিনা ভারত সরকারের সুরক্ষিত একটা বাসায় থেকে তার দলের প্রেসিডিয়াম সদস্যদেরকে নিয়ে মিটিং করেছেন, সেই মিটিংয়ের পরে আবার গোপনে কলকাতায় একটি বাণিজ্যিক কার্যালয় ভাড়া নিয়ে দলীয় কার্যক্রম চালাচ্ছেন, এগুলো ভারত সরকারের অনুমতি ছাড়া কোনো মতেই সম্ভব না আমি মনে করি। এবং ভারত সরকার মূলত একটি নিষিদ্ধ ঘোষিত রাজনৈতিক দল, যেটা পাশের দেশে নিষিদ্ধ, সেই দলের কার্যক্রম নিজের দেশে চালানোর অনুমতি দিয়ে ভারত সরকার আসলে বাংলাদেশের সঙ্গে এক প্রকার যুদ্ধই ঘোষণা করলো বলা যায়। এখন বাংলাদেশের সঙ্গে বাণিজ্যিক যুদ্ধে না পেরে, ভূরাজনৈতিক যুদ্ধে না পেরে, সর্বদিক দিয়ে পরাজিত হয়ে এখন এই আওয়ামী লীগকে নিয়ে ভারত সরকার মেতে উঠেছে। মানে ভারত সরকারের পররাষ্ট্রনীতি দেখলে আমার খুব কষ্ট হয় যে এত নিম্নমানের, মানে বলার মতো না। তো গত 1 বছরের কিছু সময় কম ধরে ভারত থেকেই আওয়ামী লীগ পরিচালিত হচ্ছে এবং শেখ হাসিনা দিল্লির কাছাকাছি কোথাও থাকেন, আর বেশিরভাগই থাকেন কলকাতা এবং তার তৎসংলগ্ন অঞ্চলে। তবে ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন বলেন যে এটা ঠিক নয় যে ভারত থেকে দল চলতেছে, মূল দল বা সহযোগী সংগঠনের কতজন নেতাই বা ভারতে বা অন্যান্য দেশে রয়েছেন, বেশিরভাগ তো রয়েছেন বাংলাদেশেই। কিন্তু শেখ হাসিনা এবং শীর্ষ নেতৃত্বের একটা বড় অংশ ভারতে আছেন বলে সেখান থেকেই যে রাজনৈতিক দিক নির্দেশনা দেওয়া হয় এটাই স্বাভাবিক এবং ভারত থেকেই বিভিন্ন নির্দেশনা চূড়ান্ত করা হয়। গত 31শে জুলাই শীর্ষ নেতৃত্বের কয়েকজনকে দিল্লিতে একটি বৈঠকে ডেকেছিলেন শেখ হাসিনা এবং লীগের একাধিক নেতা ওই বৈঠকের বিষয়টি বিবিসি বাংলা কাছে নিশ্চিত করেছেন। তবে বৈঠকে ঠিক কী বিষয় নিয়ে আলোচনা হয়েছে, কোথায় বৈঠক হয়েছে সে ব্যাপারে কোনো কথা বলেনি নেতারা। এবং শেখ হাসিনার সঙ্গে বৈঠকটি ছাড়া নিজেদের মধ্যে সশরীরে দেখা সাক্ষাৎ এবং বৈঠক ছাড়া দলটির বাকি সব কাজই চলে ভার্চুয়াল মাধ্যমে। বিভিন্ন স্তরের নেতাকর্মীদের জন্য আলাদা আলাদা হোয়াটসঅ্যাপ গ্রুপ, টেলিগ্রাম গ্রুপ ইত্যাদি তৈরি করা হয়েছে। এছাড়া নিয়মিত লাইভ অনুষ্ঠান ফেসবুক, ইউটিউবে এগুলো করে এবং এইসব লাইভ অনুষ্ঠানে মাঝে মধ্যে শেখ হাসিনা আবার বক্তব্য দেন এবং সেই সব আলোচনাগুলোতে বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আলোচনা যেমন হয়, তেমনি আবার মাঠ পর্যায়ে নেতাকর্মীদেরকে উৎসাহ দেওয়া হয়, নির্দেশনা দেওয়া হয়, তাদের মনোবল গড়ার কাজ করা হয়। এবং সাবেক এমপি পঙ্কজ দেবনাথ বলেন যে তিনিও ভারতে পালিয়ে আছেন। তিনি বলেন তথ্য প্রযুক্তির অবাধ প্রবাহের যুগে আমরা ভার্চুয়াল মাধ্যমে প্রত্যন্ত অঞ্চলের কর্মীদের সঙ্গে নিয়মিত যোগাযোগ করতে পারতেছি, রাখতে পারতেছি, মতামত জানতে পারতেছি, কী করণীয় সেবার নির্দেশনা দিচ্ছি। তিনি আরও বলেন যে এই ভার্চুয়াল মাধ্যমেই বেশি আগ্রহ দেখা যাচ্ছে এই তরুণ প্রজন্মের। কোনো একটা ব্যবস্থা বদলানোতে এই তরুণ প্রজন্মের বড় ভূমিকা থাকে, আমরা ভার্চুয়াল মাধ্যমেই তাদের কাছে পৌঁছানোর চেষ্টা করতেছি। এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকেই বলে যে কর্মীরা দেশে বার খাইতেছে আর নেতারা ভারতে পালিয়ে আছে। এই তখন এটা নিয়ে কিন্তু অনেক সমালোচনা হয়। কিন্তু এর জবাবে পঙ্কজ বলেন যে 71 সালে ও তো আমরা ভারতেই ছিলাম, ভারত থেকে নেতৃত্ব দিয়েছি, তো
71 সালে যদি আমরা ভারত থেকে মুক্তিযুদ্ধ পরিচালনা করতে স্বাধীন করতে পারি, তাহলে এই 25-এও আমরা এই ভারতে থেকেই আমরা বাংলাদেশকে আরেকবার স্বাধীন করব। হাস্যকর, এর চেয়ে বড় হাস্যকর কথা আর হতে পারে না। কি আর বলবো আসলে, ওই যে কথায় আছে না, মানে রবীন্দ্রনাথ বলেছিলেন না যে রেখেছ বাঙালি করে মানুষ করনি। এই আওয়ামী লীগগুলোকে আল্লাহ পাক আওয়ামী লীগ করে রাখছে, ওরা মানুষ হইব না। এই তিনি বলেন যে জেলে থাকলে আমাদেরকে জেলে রাখতো, মেরে ফেলতো। এই কারণে আমরা এখন ভারতে পালিয়ে আমাদের দলকে আবার সংগঠিত করতেছি। আমরা দেশে থাকলে কি আছে ওগুলো করতে পারতাম না। এই তো এখন তাদের একটাই কাজ, যে ইউনূস সরকারের যে ব্যর্থতা, ইউনূস সরকারের যে খারাপ খারাপ কাজ যদি মানে পাওয়া যায় বা না পাওয়া যায়, ফেক হোক গুজব হোক, এগুলো করে করে তো এগুলো করা আর কি। তো তারা মনে করতেছে যে আস্তে আস্তে ইউনূস সরকারকে ব্যর্থ করে দিলে নাকি তাদের এই বাংলাদেশে ফিরে আসার পথ সুগম হবে। এবং এই ছাত্রলীগ সভাপতি, নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ সভাপতি সাদ্দাম হোসেন, তিনিও ভারতে অবস্থান করতেছেন গত বছরের সেপ্টেম্বর থেকে। এবং তিনি বলেন যে ক্যাম্পাসটা খুব মিস করি, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসটা খুব মিস করি, যে ক্যাম্পাসে মন চালিয়ে এরে মারতাম, এরে ধরতাম, এরে পিটাইতাম, ক্যাম্পাসের অঘোষিত রাজা ছিল, এই ইত্যাদি ইত্যাদি। যাই হোক, এই এখন এদের কথা বলে লাভ নেই, এরা বলবে তো অর্থায়ন হচ্ছে কিভাবে। তো তারা বলতেছেন যে ভার্চুয়াল মাধ্যমে দলীয় প্রচারণার জন্য খুব বেশি অর্থের প্রয়োজন হয় না ঠিকই, কিন্তু খরচ তো আছে। আবার যেসব নেতাকর্মীরা ভারতে অবস্থান করছেন তাদের ব্যক্তিগত খরচ চালাতে হয়, কিন্তু এই খরচটা আসে কোত্থেকে? আওয়ামী লীগ বলতেছে যে বিদেশে থাকা শুভাকাঙ্ক্ষীরাই তাদের খরচ চালাচ্ছেন। ওবায়দুল কাদের বলেন যে সাংগঠনিকভাবে আগস্টের পরে যে বিপর্যয় নেমে এসেছে সেটা সেই অন্ধকার অতিক্রম করা কঠিন কাজ। তবে দেশে বিদেশে যারা শুভাকাঙ্ক্ষী আছেন তারাই দুঃসময়ে গিয়ে আসছেন, অর্থ সাহায্য করতেছেন, কর্মীরা এখানে কষ্ট করেই আছেন, তাদের মনোবলই আমাদের সম্বল। দেশ থেকেও পরিবার পরিজন বা সহকর্মীরা টাকা পয়সা পাঠায়। গত এক বছরে আমাদের জীবনযাত্রা অত্যন্ত অনেক পরিবর্তন আনতে হয়েছে। এখন আমরা মানবেতর জীবনযাপন করছি, আমরা শরণার্থী, আমরা ঢাকায় গাড়ি ছাড়া চলতাম না, এখন কলকাতায় আমরা গণপরিবহন ব্যবহার করতেছি। এগুলি একদম ফালতু কথা। ওরা বাংলাদেশ থেকে কোটি 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 টাকা পাচার করে নিয়ে গেছে, এখন হয়তো সেটা টাকা জমা রাখতেছে, মানে দেখায় আর কি। মানে ভারতে তো আর শো করতে পারে না, কারণ ভারতে তো আছে শরণার্থী হিসাবে, এই কারণে আর কি। আবার একজন বলেন যে আমি একটি ফ্ল্যাটে আরও 3 জনের সঙ্গে থাকি, ট্রেনে বা মেট্রো রেলে যাতায়াত করি, সহকর্মীদের মোটরসাইকেলে বা বাইসাইকেলে করে চেপে ঘোরাঘুরি করি, এগুলি আর কি। তো পরিশেষে ওবায়দুল কাদের বলেন যে রাজনৈতিক লড়াই ছাড়া আমাদের উপায় নেই। দেখুন, এইগুলো হচ্ছে এদের মানে ভুয়া কথাবার্তা। ওই যে একজন বলে না যে বাথরুমে লুকিয়েছিলাম, আরেকজন বলে 4 ঘন্টা কচুরি পানা নিচে লুকিয়ে থেকে ভারত পাড়িয়ে দিয়েছি, আবার বলে যে কলকাতা খুব কষ্টে আছে, বিপদে আছি। আবার আমার সঙ্গে ওদিন ছিল টকশোতে ভারতীয় সাংবাদিক গৌতম লাহিড়ী, তিনি বলতেছেন যে আওয়ামী লীগ খুব মানবেতর জীবনযাপন করতেছে। ভাই, আমার নিজের চোখে দেখা আওয়ামী লীগের যে একটা ইউনিয়ন পর্যায়ের ছোট্ট নেতা, সেও 15-20 লাখ টাকার মালিক, নিজ চোখে দেখে এগুলি। কাজী এই বড় বড় মেয়র, এমপি, মন্ত্রী, এরা পালিয়ে যাওয়ার 1 বছরের মধ্যে এদের টাকা নাই, পয়সা নাই, এরা লোকাল বাসে চড়ে, এরা গাতাগাতি করে থাকে, এগুলো আমি বিশ্বাস করি না। তো এখন এগুলো বলে কেন? এগুলো বলে আসলে মানুষের সিম্পিতি অর্জন করতে চায়, এর বাইরে আর কিছু না। তো আমরা এটা বলতেই পারি যে আওয়ামী লীগ হচ্ছে একটি ভারতীয় রাজনৈতিক দল, এবং আওয়ামী লীগের কার্যক্রম হচ্ছে ভারতে। এবং আশা করি এই বাংলাদেশে রাজনীতি চিন্তা ভাবনা বাদ রেখে সামনের যে নির্বাচন আছে, মানে পশ্চিমবঙ্গের রাজ্যসভা নির্বাচন, সেই নির্বাচনে আওয়ামী লীগ পার্টিসিপেট করুক এবং মুখ্যমন্ত্রী মমতার সঙ্গে একটা কন্টেস্ট করে দেখুক যে শেখ হাসিনা কলকাতার মুখ্যমন্ত্রী হতে পারে কিনা। আপাতত বাংলাদেশে রাজনীতি চিন্তা মাথা থেকে ঝেড়ে ফেলে এই কলকাতার রাজনীতির দিকেই আওয়ামী লীগ মনোনিবেশ করুক, এটাই হচ্ছে আপামর বাংলাদেশি জনসাধারণের চাওয়া। প্রিয় দর্শক, আপনারা সেই নিউজ ভিডিওটি দেখেছেন, সেই ভিডিওটি নিয়ে আপনার কি মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর এরকম ধরনের সকল আপডেটগুলো সবার আগে পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন।